আজকে আমরা আলোচনা করব 20-22 মামলার পরিণতি সম্পর্কে সুপ্রিম কোর্টে। তবে তার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আনঅবজার্ভদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সেকেন্ড আই ফাইল হতে চলেছে। কেননা যারা আনঅবজার্ভড তাদের একটাই লক্ষ্য যে 20-22 কে বা 20-22 কবে হারবে সে অপেক্ষায় না থেকে আনঅবজার্ভডরা এই প্যানেলে যে রিক্রুটমেন্ট হলো সেখানে ওরা পরীক্ষা দিয়েছে চাকরি পাবো বলে, তারা সেখানে বৈধ চাকরি প্রার্থী। আনঅবজার্ভদেরকে ভেরি উইক বলে বঞ্চিত করা হয়েছে। এক্ষেত্রে এনসিটি রুলস সেটাকে ভায়োলেট করা হয়েছে, কারণ এনসিটি রুলসের ক্ষেত্রে প্রাইমারি নিয়োগে কোনো কাট অফ মার্কস হয় না। সেই কারণে আনঅবজার্ভদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সেকেন্ড আই ফাইল হতে চলেছে। যে সকল সদস্যরা এই সেকেন্ড আই ফাইলে সদস্য হতে ইচ্ছুক এবং পিটিশনার হতে ইচ্ছুক, তারা এখানে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা পিটিশনারে নাম নথিভুক্ত করতে পারেন। এবার আসি আজকের টপিকে। আজকে আমাদের আলোচনার বিষয় 20-22 মামলার পরিণতি। আপনারা প্রত্যেকেই জানেন যে 25 তারিখ পর্ষদের পক্ষ থেকে কোর্টে এফিডেভিট জমা দেওয়া হয় এবং 29শে জানুয়ারি হিমা কোহলি ম্যাম একটা জাজমেন্ট দেন। তার উপর ভিত্তি করে সিচুয়েশনের উপর দাঁড়িয়ে এইটুকু আমরা বলতে পারি যে পর্ষদ এবং হিমা কোহলি ম্যামের যৌথ যে ভাবমূর্তি, সেইখান থেকে 20-22 95% রায়দানের কাছাকাছি পজিশনে আছে। আপনারা শুধুমাত্র যদি হিমা কোহলি ম্যাডামের সেদিন এজলাসের যে ভিডিওগ্রাফি সেটা লক্ষ্য রাখেন এবং পর্ষদ যে হলফনামা দিয়েছে সেটা যদি ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে থাকেন, তাহলে আপনারা এইটুকু স্বীকার করতে হয়তো দ্বিমত হবেন না। আবার যদি আপনারা শুধু ভিডিওগ্রাফি, সেদিন যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের যে ভিডিওগ্রাফিটা শুধু আপনি লক্ষ্য করেন, হিমা কোহলি ম্যামের যে ভাবমূর্তিটা আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 99% 20-22 এগিয়ে আছে রায়দানের ক্ষেত্রে। কিন্তু 20-22 গ্রাউন্ড নিয়ে যদি কোর্টে আলোচনার সুযোগ হয়, তাহলে 20-22 99% তাদের রায়দানের বিপক্ষে থাকবে, কেননা তাদের ভ্যালিড কোনো গ্রাউন্ড তাদের কাছে নেই। এবার আসি আনঅবজার্ভদের কথায়। যদি কখনো এরকম দেখেন যে সুপ্রিম কোর্টে আনঅবজার্ভদের গ্রাউন্ড নিয়ে কথা হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বর্তমান যে সিটটা পড়ে রয়েছে সেই সিটের একমাত্র দাবিদার হচ্ছে আনঅবজার্ভরা। আনঅবজার্ভরা এই সিটে পরীক্ষা দিয়েছে, আনঅবজার্ভরা বৈধ ক্যান্ডিডেট, আনঅবজার্ভরা বঞ্চিত হয়েছে। অথচ গ্রাউন্ডের দিক দিয়ে তারা কিন্তু স্ট্রং। গ্রাউন্ড নিয়ে আলোচনা হলে আনঅবজার্ভদের বিকল্প কিছু হতে পারে না। কিন্তু সমস্যা একটা জায়গায়, যে আনঅবজার্ভ যে আই ফাইল করা হয়েছে সেখানে আনঅবজার্ভ গ্রুপ এতটাই দায়বদ্ধ যে 20-22কে না হারানো পর্যন্ত তারা তাদের বঞ্চনার কথা, তাদের যে এই প্যানেলে সুযোগ হয়নি, তারা যে বঞ্চিত হয়েছে, এনসিটি রুলস যে এখানে ভায়োলেট করা হয়েছে, প্রাইমারি ক্ষেত্রে কোনো কাট আপ হয় না, তারা ভেরি উইক নয়, এই সমস্ত কথাগুলা তারা কখনোই বলবে না যতক্ষণ না পর্যন্ত 20-22কে তারা হারাতে পারছে। তারা এতটাই বদ্ধ পরিকর।
এতে কি হবে, 2022-এর যদি গ্রাউন্ড নিয়ে আলোচনা হয় সুপ্রিম কোর্টে, অবশ্যই এটা হওয়া উচিত। সেই ক্ষেত্রে দেখা যাবে বা হিমা কোহেলি ম্যাম দেখবেন যে 2022-এর কোনো গ্রাউন্ড নেই, অতএব 2022 হিমা কোহেলি ম্যাডামের কাছে গুরুত্ব হারাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আনঅবজার্ভড যারা বৈধ, যারা বঞ্চিত, তারা যদি নিজেদের কথা সুপ্রিম কোর্টে না উপস্থাপন করে, শুধু 2022-কে হারানোর চেষ্টাতেই থাকে, তাহলে কি হবে, হিমা কোহেলি ম্যামের কাছে আনঅবজার্ভড সদস্যরা লক্ষ্যভ্রষ্ট হবে। এমতো অবস্থায় কেসটা 2022 কেসটা হয় ডিসপোজ হবে অথবা একটা লং টাইম ধরে চলতে থাকবে। আর অন্যদিকে যারা এমপ্যানেল হয়েছে তাদের যে সাবজেক্ট টু আউটকাম লেখা আছে, সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে ওই সাবজেক্ট টু আউটকাম থেকেই থাকবে। যেমনভাবে 2014 সালে যারা পরীক্ষায় পাশ করে 17 সালে নিয়োগপত্র পেয়েছে, তাদের ক্ষেত্রেও ওইরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোর্ট অর্ডারের কপি একটা তুলে ধরা হয়েছে। সাবজেক্ট টু আউটকাম সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকলে তাদের কোনো ক্ষতি হবে না। এবার এইভাবে যদি টাইমের পর টাইম চলতেই থাকে, তাই আনঅবজার্ভড সেকেন্ড আইএফআইএল-এর সদস্যরা, তারা যেহেতু বঞ্চিত, তারা এই প্যানেলের বৈধ চাকরি প্রার্থী, তাদের এনসিটি রুলসকে ভায়োলেট করে বঞ্চিত করা হয়েছে। একটা সেকেন্ড আইএফআইএল করার জন্যে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। 2022 কবে হারবে সেটা তাদের টার্গেট নয়, কেননা এই প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, এই সিটের ভ্যালিডিটি 1 বছর, যে সিটটা বর্তমানে পড়ে রয়েছে। এই 1 বছর পর এই সিটটাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে আনঅবজার্ভড সেকেন্ড আইএফআইএল-এর সদস্যরা তারা এখন থেকে অ্যাক্টিভ এবং বদ্ধপরিকর। 2022 কবে হারবে সেটা তাদের দেখার লক্ষ্য নয়, তাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের কাট আপ তৈরি করা হয়েছে যেটা প্রাইমারি ক্ষেত্রে এনসিটি রুলস বহির্ভূত, এবং তারা বৈধ চাকরি প্রার্থী। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের বঞ্চিত করা হয়েছে, আমরা এই যে বর্তমান সিট আছে নন জয়নিং এবং বেঙ্গলি মিডিয়ামের যে সিটটা আছে, সেই সিটটা টোটালটাই কনভার্ট করে এই আনঅবজার্ভডদের জন্যে আর্গুমেন্ট, এটাই হচ্ছে এদের গ্রাউন্ড। অতএব যদি কেউ পিটিশনার হতে চান এবং সুপ্রিম কোর্টে লড়াই করতে চান এবং নিজের চাকরিটা নিজে বুঝে নিতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া এই যে ফোন নাম্বারটি, এখানে ফোন করুন এবং সদস্য হন। নিজের লড়াই নিজে জিতুন, নিজে লড়াই নিজে করুন এবং নিজের চাকরিটা নিজে ছিনিয়ে নিয়ে আসুন। ধন্যবাদ।